জীবনের শেষ জনসভায় বক্তব্য রাখছেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। তিনি অবশ্য এটা জানেন না যে এটি তার শেষ জনসভা, কিন্তু সত্যি কি জানেন না? কোথায় বলে কোনো কোনো মানুষ মৃত্যুর আগেই মরণের হাতছানি দেখতে পায়। শ্রীমতী গান্ধী কি তার ষষ্ঠ ইন্দ্রিয়ের সাহায্যে বুঝতে পেরেছিলেন? তা না হলে মৃত্যুর ঠিক আগের দিনই কেন তিনি বলবেন, আমি চিন্তা করি না আমি জীবিত থাকব কি না। ভুবনেশ্বরের সাথে গান্ধী পরিবারের দুর্ভাগ্য যেন জড়িয়ে আছে। 1964 সালে এখানেই তার পিতার হার্ট অ্যাটাক হয়েছিল। এই ভুবনেশ্বরে ছিল তার বাবার শেষ জনসভা। সেদিন সভা শেষ করে ইন্দিরা গান্ধী এলেন উড়িষ্যার রাজভবনে। উড়িষ্যার রাজ্যপাল কথা প্রসঙ্গে বললেন, ম্যাডাম, হঠাৎ রক্ত আর মৃত্যুর কথা বলে আপনি তো আমাদেরকে ভয় পাইয়ে দিয়েছিলেন। উত্তরে শ্রীমতী গান্ধী বললেন, আমি যা বলেছি তা অন্তরের বিশ্বাস থেকেই বলেছি। সত্যি ইন্দিরা গান্ধীর সময়টাই খারাপ যাচ্ছে। তা না হলে ঠিক ওই সময়ই ফোন এলো যে দিল্লিতে তার নাতি আর নাতনি স্কুল থেকে ফেরার পথে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। অবশ্য সেটি ছিল খুব ছোটখাটো অ্যাক্সিডেন্ট, কারোর কোনো চোট আঘাত লাগেনি। কিন্তু তাও এই খবর পেয়ে কেন তিনি এত ভীষণ উতলা হয়ে উঠলেন? সেই রাতেই ভুবনেশ্বর থেকে দিল্লিতে ফিরে এলেন। নিজের চোখে নাতি নাতনিকে সুস্থ সবল দেখে নিশ্চিন্ত হয়ে ঘুমোতে গেলেন। তখন রাত 12টা বেজে গিয়েছে। প্রতিদিন ভোর 4টের সময় উঠে পড়তেন ইন্দিরা গান্ধী। আগের দিন রাতে এত ক্লান্ত থাকা সত্ত্বেও পরের দিন অর্থাৎ 31শে অক্টোবর 1964তেও সেই নিয়মের কোনো ব্যতিক্রম হলো না। প্রতিদিনের মতো সকালে যোগাসন অভ্যাস করে স্নান সেরে নিলেন তিনি। তারপর 2 পিস টোস্ট আর ফলের রস দিয়ে হালকা ব্রেকফাস্ট। প্রতিদিন সকালে বাগানে কিছুক্ষণ হাঁটাচলা করতেন তিনি। সকালে শুদ্ধ বাতাসে গাছপালার মধ্যে ঘোরাঘুরি করে সারাদিনের পরিশ্রমের জন্য তৈরি হয়ে নিতেন। সকাল 8টার মধ্যেই তৈরি হয়ে গেলেন তিনি। এটাই তার চিরকালের অভ্যাস। সকাল 8টা 15 তার ব্যক্তিগত সচিব আর কে ধাওয়ানকে ফোন করে কয়েকটি ব্যাপারে নির্দেশ দিলেন। বেশি সাজগোজ বা মেকআপ পছন্দ করতেন না তিনি। তবু সেদিন এক মেকআপ আর্টিস্টকে ডাকা হয়েছিল, কারণ সেদিন তার জীবনী নিয়ে একটি তথ্যচিত্র তৈরি হচ্ছিল। তারই কয়েকটি সিনের শুটিং হবে। তবুও সামান্য পাউডার ছাড়া আর কিছুই ব্যবহার করলেন না তিনি। মেকআপ আর্টিস্টকে নিজের হাতে চা আর ব্রেকফাস্ট খাওয়ালেন। সেদিন সম্পূর্ণরূপে তার দিন প্রোগ্রামে ঠাসা। সকাল 9:30টার সময় দেখা করতে আসবেন প্রখ্যাত আইরিশ ফিল্ম নির্মাতা স্যার পিটার উস্তিনভ। তিনি ইন্দিরা গান্ধীর জীবনী নিয়ে তথ্যচিত্রটি তৈরি করছিলেন। দুপুর 1টায় আসছেন ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী জেমস কালাগান। তারপরই বিকেল 4টের সময় আসবেন মিজোরামের কংগ্রেস নেতারা। আবার সন্ধ্যা 7টায় ইংল্যান্ডের রানী কুইন এলিজাবেথের একমাত্র কন্যা প্রিন্সেস অ্যানের সম্মানে নৈশভোজ। সকাল 9:20 নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়লেন তিনি। বাড়ি থেকে অফিস 1 নম্বর সফদরজং রোড থেকে 1 নম্বর আকবর রোড, এই সামান্য 50 মিটার দূরত্বটুকু তিনি ভিতরের রাস্তা দিয়েই হেঁটেই সবসময় যাতায়াত করতেন। সেদিন তার সাথে ছিলেন 4 জন। তার মাথায় ছাতা ধরেছিলেন সিপাহী নারায়ণ সিং। তার থেকে কয়েক পা পিছনে তার সচিব আর কে ধাওয়ান। তারপর তার ব্যক্তিগত পরিচারক নাথুরাম এবং সবার পিছনে নিরাপত্তা অফিসার রামেশ্বর দয়াল। মাত্র 50 মিটার, আর সবাই তো নিজেদেরই লোক। সেদিন আবার বিদেশি অতিথিদের সাথে বিশেষ অনুষ্ঠান ছিল, সেই জন্য বুলেট প্রুফ জ্যাকেটটা আর পরলেন না তিনি। তারা যখন হেঁটে যাচ্ছেন তখনই এক পরিচারক চায়ের সেট নিয়ে তার অফিসের দিকে যাচ্ছিলেন। তিনি পরিচারককে ডেকে বললেন, শোনো, বিদেশি অতিথি আসছেন, অন্য ভালো টি সেট বার করো আজকে। এরপর তারা আবার এগোতে থাকলেন। আর ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ালো তার বিশেষ প্রিয় শিখ দেহরক্ষী দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর বিয়ন্ত সিং। বিয়ন্তকে খুবই স্নেহ করতেন ইন্দিরা গান্ধী। কয়েকবার বিদেশ সফরে যাওয়ার সময়ও বিয়ন্তকে দেহরক্ষী হিসেবে সঙ্গে নিয়েছিলেন তিনি। টানা প্রায় 10 বছর প্রধানমন্ত্রীর নিরাপত্তা রক্ষার দায়িত্বে ছিলেন বিয়ন্ত। বিয়ন্ত হাত তুলে সালাম জানালো ইন্দিরা গান্ধীকে, কিন্তু উত্তরে ইন্দিরা গান্ধী যেই হাত তুললেন সেই মুহূর্তেই ঘটে গেল সেই নৃশংস ঘটনা, স্বাধীন ভারতের ইতিহাসে ভয়ঙ্করতম হত্যাকাণ্ড। কোমর থেকে নিজের সার্ভিস রিভলভার বের করে পয়েন্ট ব্ল্যাঙ্ক দূরত্ব থেকে ইন্দিরা গান্ধীর পেটে বিয়ন্ত চালিয়ে দিল 3টে বুলেট। মুহূর্তে লুটিয়ে পড়লেন শ্রীমতী গান্ধী। ঘটনাস্থল থেকে 5 ফুট দূরে দাঁড়িয়েছিল আরও এক শিখ নিরাপত্তারক্ষী সতবন্ত সিং। মাত্র 22 বছরের যুবক সে, সবে কাজে যোগ দিয়েছে। গুলি চালিয়ে বিয়ন্ত সিং সতবন্তকে বলে ওঠে, নাও এবার গুলি চালাও। সতবন্ত সিংও আর দেরি না করে গুলি চালিয়ে ঝাঁঝরা করে দিল যন্ত্রণায় ছটপট করতে থাকা ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর দেহ। প্রকাশ্য দিবালোকে নৃশংস হত্যাকাণ্ড দেখে ইন্দিরা গান্ধীর সঙ্গে থাকা লোকেদের হৃদস্পন্দন বোধহয় বন্ধ হয়ে গিয়েছিল।
বিয়ন্ত এবং সাদবান দুজন মিলে প্রায় ৪৫ সেকেন্ড ধরে এই নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছিল। কিন্তু উপস্থিত লোকেরা এতটাই হতবাক হয়ে গিয়েছিল যে তারা স্থাণুর মতো দাঁড়িয়েছিল। একমাত্র সঙ্গে থাকা নিরাপত্তা অফিসার রামেশ্বর দয়াল দৌড়ে এসে সাদবানকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারও পায়ে, পেটে, হাতে এবং কাঁধে কয়েকটি গুলি লাগে। তিনি পড়ে যান মাটিতে। সবকিছু এত তাড়াতাড়ি ঘটে যাচ্ছিল যে মানুষের বুদ্ধি কাজই করছিল না। গুলির আওয়াজ শুনে সবার আগে সেদিকে দৌড়ে এলেন পুলিশের উচ্চপদস্থ অফিসার শ্রী দীনেশ ভাট। ততক্ষণে বিয়ন্ত এবং সাদবান্তের বন্দুকের বুলেট শেষ। তারা তাদের অস্ত্র মাটিতে ফেলে দিয়ে দাঁড়িয়ে আছে। ইন্দিরা গান্ধীর সচিব আর কে ধাওয়ানের বক্তব্য অনুযায়ী সেই সময় বিয়ন্ত শ্রী দীনেশ ভাটকে উদ্দেশ্য করে বলে, আমাদের যা করার ছিল তা আমাদের করা হয়ে গেছে, এবার আপনাদের যা করার আছে তা আপনারা করতে পারেন। কয়েক মুহূর্তের হতভম্ব ভাব কাটিয়ে বাকি নিরাপত্তারক্ষীরা বিয়ন্ত সিং এবং সদবান্ত সিংকে ধরে ফেলল। এদিকে চিৎকারের শব্দ শুনে বাড়ির ভেতর থেকে খালি পায়ে দৌড়ে বেরিয়ে এলেন ইন্দিরা গান্ধীর পুত্রবধূ সোনিয়া গান্ধী, আর তার ঠিক পেছনে পেছনে দৌড়ে এলেন ইন্দিরা গান্ধীর পলিটিক্যাল অ্যাডভাইজার মাখনলাল ফতেদার। ওই স্থানে ২৪ ঘন্টা একটা অ্যাম্বুলেন্স দাঁড় করানো থাকত। এই প্রথা ইন্দিরা গান্ধী চালু করেছিলেন, কিন্তু ভাগ্যদোষে ঠিক ওই দিনই অ্যাম্বুলেন্সের ড্রাইভার ডিউটিতে উপস্থিত ছিল না। মাখনলাল ফতেদারই তাড়াতাড়ি একটি সাধারণ গাড়ির ব্যবস্থা করলেন। সেই দিনের স্মৃতিচারণ করতে গিয়ে এখনও শিউরে ওঠেন মাখনলাল ফতেদার। সাধারণ গাড়ি করেই কয়েকজন মিলে ইন্দিরা গান্ধীকে নিয়ে যান দিল্লির এইমস হসপিটালে। গাড়ি মাত্র ৪ মিনিটে এইমস হাসপাতালে পৌঁছে গেল, কিন্তু সেই মুহূর্তে সেখানে কোনো স্ট্রেচার রেডি ছিল না বলে ৩ মিনিট দেরি হয় তাকে নামিয়ে হাসপাতালের ভিতরে নিয়ে যেতে। তারপর সিনিয়র ডাক্তারদের ফোন করে ডেকে নিতে আরও ৩-৪ মিনিট মূল্যবান সময় নষ্ট হয়। ডাক্তাররা যখন দৌড়ে এসে পৌঁছলেন ততক্ষণে ইন্দিরা গান্ধীর চোখ স্থির হয়ে গেছে, নাড়ি স্পন্দন স্তব্ধ। ইসিজি করে দেখা গেল হৃৎপিণ্ডের ক্ষীণ স্পন্দন তখনও হালকা হালকা ধরা পড়ছে। তাড়াতাড়ি তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। প্রবল ধারায় রক্তপাত হয়েই চলেছে, আর রক্তের গ্রুপ ছিল ও নেগেটিভ, যা খুবই বিরল। ব্লাড ব্যাংক থেকে ওই রক্ত জোগাড় করতেও ৪-৫ মিনিট সময় নষ্ট হলো। ৮০ বোতল মানে প্রায় ২৪ লিটার রক্ত দেওয়া হয়েছিল তাকে। মানুষের দেহে যে পরিমাণ রক্ত থাকে তার থেকে প্রায় ৫ গুণ বেশি রক্ত দেওয়া হয়েছিল, কিন্তু তাও তার শরীরের রক্তের তাপমাত্রা ক্রমশ কমতেই থাকলো। আর কিছুক্ষণ পরেই হৃদস্পন্দনের শেষ রেসটুকুও মিলিয়ে গেল চিরকালের মতো। মেডিকেল টিমের ডাক্তাররা জানতে চাইলেন শ্রীমতী গান্ধীকে মৃত বলে ঘোষণা করবেন কিনা। স্বাস্থ্যমন্ত্রী তাদের নিষেধ করলেন। কৃত্রিম হার্ট ও লাংস ম্যাশিং চালু করে দেওয়া হলো। দুপুর ২:৩০ নাগাদ কলকাতা থেকে বিশেষ বিমানে রাজীব গান্ধী পৌঁছালেন দিল্লিতে। সারা রাস্তা ককপিটেই বসেছিলেন তিনি। তারপর বিমানবন্দর থেকে সোজা হাসপাতাল। ২:২৩ মিনিটে শ্রীমতী গান্ধীকে মৃত বলে ঘোষণা করলেন হাসপাতালের ডাক্তাররা। বিদ্যুৎ গতিতে সেই ভয়ঙ্কর দুঃসংবাদ ছড়িয়ে পড়ল চারিদিকে, কিন্তু সরকারিভাবে জনগণ সেই খবর পেলেন টেলিভিশনের মাধ্যমে সন্ধ্যা ৬টায়।